কিছু পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড আয়ন ভাঙছে, কিছু পরিমাণ ভাঙছে না। মোট অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কিছু অল্প পরিমাণ অ্যাসিড আয়নে ভেঙে যাচ্ছে, কিছুটা ভাঙছে না। এদেরকে বলে কি? এদেরকে বলে মৃদু তড়িৎ বিশ্লেষণ। যারা সম্পূর্ণরূপে ভাঙে না, কিছু পরিমাণে ভাঙে, তাদেরকে আমরা কি বলি? মৃদু তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমি কি দেখবো? যে এই পাত্রের মধ্যে এবং এই ধাতব পাত দুটিকে যদি আমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করি, ধনাত্মক তড়িৎদ্বারকে, দেখো, ধনাত্মক তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। ধনাত্মক তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। যেখানে অ্যানায়ন যায় এবং ইলেকট্রন বর্জন করে জারণ বিক্রিয়া সংঘটিত করে। আর আর ক্যাথোড কাকে বলে? ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারকে বলে ক্যাথোড। হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম টু ফিজিক্স দাদা। ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদেরকে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি ওয়ান শট লেকচার নিয়ে চলে এসেছি এবং আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে আমরা জানবো। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই ক্লাসটি তোমাদের কাছে ভীষণ ভীষণ কাজে লাগবে। চলো, তো দেরি না করে আজকে শুরু করি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। দেখো, এখানে দুটি শব্দ সংযুক্ত। একটি শব্দের নাম হলো তড়িৎ প্রবাহ, আরেকটি শব্দের নাম হলো রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে, এটা একটা কনসেপ্ট। আবার রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ প্রবাহ হতে পারে, এটিও একটি কনসেপ্ট। তাহলে দুটি ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? যে তড়িৎ প্রবাহ আমরা কোথাও করলাম, আমরা কোথাও কারেন্টের প্রবাহ করলাম, সেখানে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হলো। আবার কোথাও রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হলো, তার ফলে তড়িৎ প্রবাহ হলো। আমাদের এখানে মেনলি কি হবে? আমাদের এখানে তড়িৎ প্রবাহকে কাজে লাগিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করব এবং এবং আরো তোমরা যখন বড় হবে তখন জানবে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে, যে রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে, অনেক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো সংগঠিত হলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি। সেই তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তিতে কনভার্ট করব, এরকমও হতে পারে রাসায়নিক বিক্রিয়ার ফলে। যেমন ব্যাটারির মধ্যে কি হয়? ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, সেই রাসায়নিক শক্তিটাকে আমরা তড়িৎ শক্তিতে কনভার্ট করি। তাই তো ব্যাটারিকে ব্যবহার করে আমরা বিভিন্ন লাইট জ্বালাই, টর্চ লাইট আমরা জ্বালাই না? এটা কি হয়? এটা ব্যাটারি ছাড়া চলবে না, কারণ ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, তার ফলে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, আর সেই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। এই মেকানিজমের উপরে ভিত্তি করে ব্যাটারি রয়েছে। তাহলে ব্যাটারির মধ্যে কি হয়? রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয় ব্যাটারির মধ্যে। আর আমাদের এখানে কি হবে? আমরা এখানে তড়িৎ প্রবাহ, একটা জায়গা থেকে সোর্স অফ ইলেকট্রিসিটি, সেখান থেকে কারেন্টকে আমরা নেব, সেই কারেন্টকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ প্রবাহ করব। বোঝা গেল কি বললাম? এবং রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করব। সেই তড়িৎ প্রবাহকে কাজে লাগিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করব। যেমন দেখো আমার কাছে যে সিস্টেম রয়েছে এখানে, যে আমি এখানে দেখো একটা ব্যাটারি নিয়েছি, সোর্স অফ কারেন্ট ব্যাটারি, এবং এই ব্যাটারির মধ্যে দেখো ব্যাটারির দুটো প্রান্তের সাথে আমি দুটো ধাতব পাত, একদিকে লোহা এবং একদিকে কপার জুড়েছি। এবং এই জোড়ার ফলে আমি এখানে হয়তো ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই জোড়ার ফলে এখানে কি হবে? এই 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 তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হবে। বোঝা গেল কি বললাম? এবং রাসায়নিক বিক্রিয়াও শুরু হবে। এই ব্যাটারি থেকে উৎপন্ন কারেন্ট কোথায় যাবে? এই ধাতব পাতের মধ্যে যাবে। এই ধাতব পাতের মধ্যে যাওয়ার ফলে এই ধাতব পাতগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে আমরা এখানে কি কাজে লাগাচ্ছি? আমরা এখানে ব্যাটারি বা তড়িৎ উৎস থেকে তড়িতের সাহায্যে, কারেন্টের সাহায্যে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ডোবানো দুটি পাতের মধ্যে রাসায়নিক বিক্রিয়া আমরা তৈরি করছি। তাহলে আমরা এখানে কি আলোচনা করব? আমরা এখানে আলোচনা করব যে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। কি বললাম? বোঝা গেল? তো চলো, এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কিছু বেসিক কথাবার্তা আমাদের জানতে হবে। যে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াটা জানতে গেলে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং ইলেকট্রনীয় পরিবাহী সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা স্যার, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি? বলছে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়
বিশ্লেষিত হয়, অথবা যে সমস্ত পদার্থ কারেন্ট প্রবাহ করলে, তড়িৎ পাঠালে যে সমস্ত পদার্থ কি হয়, বিভাজিত হয়ে যায়, তড়িৎ, তাদেরকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বা যে সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়, আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাদেরকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাদেরকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে। এবং ইলেকট্রনীয় পরিবাহী কি, দেখো দুই ধরনের পরিবাহী হয়। কারেন্ট প্রবাহের কারণ তড়িৎ প্রবাহ দুটি বিষয়ের উপরে ভিত্তি করে হয়। তড়িৎ প্রবাহ দুটি বিষয়ের উপরে ভিত্তি করে হয়। মনে করো তুমি তোমার বাড়িতে যে ইলেকট্রিক বোর্ড রয়েছে, সেই বোর্ডের সাথে তার, সেই বোর্ডের মধ্যে যে তার গুঁজে দিয়ে সেই তারটাকে যদি তুমি জলের মধ্যে দাও, তাহলে সেই জলে হাত দিলে কি হবে, কারেন্ট শক লাগবে। কারণ কি, জলের মধ্যে আয়ন রয়েছে, সেই তুমি তো তারে হাত দিচ্ছ না, কোথায় হাত দিচ্ছ, জলে হাত দিচ্ছ, কিন্তু ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট জলের মধ্যে চলে এসছে, কারণ জলের মধ্যে রয়েছে আয়ন, তাই তড়িৎ পরিবহন করছে। জলের মধ্যে রয়েছে আয়ন, তাই তড়িৎ পরিবহন করছে। তাহলে তড়িৎ পরিবহন কোথায় হয়, আয়ন যেখানে উপস্থিত থাকবে সেখানে তড়িৎ পরিবহন হবে। আর কোথায় তড়িৎ পরিবহন হবে, এই যে ধরো আমরা দৈনন্দিন জীবনে ইলেকট্রিসিটি ব্যবহার করছি, কারেন্টের তার আমরা যে ব্যবহার করছি, এই তারের মধ্য দিয়ে, ধাতব তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হয়। এই ধাতব তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য দায়ী কে, ইলেকট্রন। তাহলে ধাতব তারের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহ হয়, সেই কারেন্ট প্রবাহকে কে প্রবাহ করে, এই কারেন্টকে ইলেকট্রন। আর জলের মধ্য দিয়ে, কোন তরল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করে কে, আয়ন। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে, আয়ন। আর ধাতব অর্থাৎ তারের মধ্য দিয়ে আমরা দৈনন্দিন জীবনে যে ইলেকট্রিক তার ব্যবহার করি বিভিন্ন কাজে, সেই তারের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহ হয়, সেখানে কার ভূমিকা বেশি, সেখানে কিন্তু ইলেকট্রনের ভূমিকা বেশি, অর্থাৎ ইলেকট্রন কারেন্ট প্রবাহ করে। তাহলে ধাতব পাতের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়াকে বলা হয় কি, যে সমস্ত ধাতব পাত তড়িৎ পরিবহন করে, যে সমস্ত ধাতব পরিবাহী তার কারেন্ট প্রবাহ করে, তাদেরকে আমরা বলবো কি, ধাতব পরিবাহী। আর যে সমস্ত তরল পদার্থ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তড়িৎ পরিবহন করে, তাদেরকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ পরিবাহী। ঠিক আছে। তাহলে দুটো কারণে তড়িৎ পরিবহন হতে পারে। যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে, যেমন মনে করো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, যেমন মনে করো NaCl, যেমন NaCl এর জলীয় দ্রবণ, NaCl এর দ্রবণ, মনে করো কপার সালফেট CuSO4, কপার সালফেট, ফেরাস সালফেট। ঠিক আছে। যারা আয়নে ভেঙে যায়, যারা জলের মধ্যে গিয়ে, যারা জলীয় দ্রবণে আয়নে ভেঙে যায়, তারা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তারা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে। যেমন চিনি কিন্তু তড়িৎ পরিবহন করে না, C12H22O11। চিনি কিন্তু তড়িৎ পরিবহন করে না, কারণ চিনি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, চিনি আয়নে ভাঙতে পারে না। ওকে। ধাতব পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী কারা, ইলেকট্রনীয় পরিবাহী মনে করো কপার, তামা, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতু, যে কোনো ধাতব তার। আমরা দৈনন্দিন জীবনে কপার এবং অ্যালুমিনিয়ামের ব্যবহার দেখেছি। অ্যালুমিনিয়ামের তার হয়, কপারের তার হয়, যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হয়। রাইট। চলো তাহলে নেক্সট, তাহলে বোঝা গেল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা আর ধাতব পরিবাহী কারা। চলো নেক্সট চলে আসছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলে, যেসব পদার্থ বিগলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে, মানে কি কোন তরলের মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয়, দিলে তারা যদি আয়নে ভেঙে যায় সম্পূর্ণরূপে, তাদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায় বা বিশেষ দ্রাবকে সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায়, তাদেরকে আমরা কি বলি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং বিপরীত আধানযুক্ত আয়নে বিয়োজিত হয়। কেমন আয়নে বিয়োজিত হয়, বিয়োজিত আয়নের সাহায্যে তারা তড়িৎ পরিবহন করে। একটু আগে যেটা বললাম, বিয়োজিত আয়নের সাহায্যে তারা তড়িৎ পরিবহন করে। যেমন মনে করো অ্যাসিড, কি অ্যাসিড, CH3COOH, এ ভেঙে যায়, আয়নে ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, CH3COO- আর H+। মনে করো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, 2H+।
SO4 মাইনাস 2 এছাড়া HNO3 এটাকেও আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারি। অর্থাৎ এরা কি, এরা তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায়। সম্পূর্ণরূপে ভাঙতে পারে, আবার আংশিকভাবেও ভাঙতে পারে। যেমন অ্যাসিটিক অ্যাসিড স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, মানে কি জলের মধ্যে দিলে তড়িৎ বিশ্লেষ্য গুলো যদি ভেঙে যায় তাদেরকে আমরা বলবো কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল। তাহলে দেখো এরা বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করে। দেখো বিপরীত, একটা প্লাস আধান একটা মাইনাস আধান। ওকে, আর কি কি, যেমন মনে করো সোডিয়াম হাইড্রক্সাইড NaOH এ ভেঙে গেলে কি উৎপন্ন করে Na প্লাস আর তার সাথে OH মাইনাস। মনে করো CaOH এর হোল 2 ক্যালসিয়াম হাইড্রক্সাইড ভেঙে গেলে কি হবে Ca প্লাস 2OH মাইনাস। অর্থাৎ এরা হলো কি ক্ষার। লবণের কথা যদি আমরা বলি, লবণ কি NaCl KCl। NaCl যদিও কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তবে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা বলেছি দেখো বিগলিত অবস্থায়, অর্থাৎ NaCl নেওয়া চলবে বিগলিত অবস্থায়, অর্থাৎ জলীয় দ্রবণে গলে যাওয়ার পরে। ওকে, KCl CuSO4, ঠিক আছে, FeSO4 এগুলো কি, এগুলো কি তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ। ওকে, লবণ কাকে বলে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা লবণ বলি। ঠিক আছে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায়। চলো নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আমরা এবার আলোচনা করব কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে হলো, মন দিয়ে শুনতে হবে এটা। চলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা একটা আলাদা পেজ নিয়ে নিই। দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায়। সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায় মানে কি, মনে করো H2SO4 এ ভেঙে গেলে কি উৎপন্ন, এবং যারা তীব্র তড়িৎ বিশ্লেষণ তখন সেখানে দেখবে এরকম একটা একমুখী অ্যারো চিহ্ন দেওয়া হয়। একমুখী অ্যারো চিহ্ন মানে কি, এটাকে একমুখী বলে, একটু পরে বুঝতে পারবে উভমুখী কি। তাহলে এরা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে 2H প্লাস SO4 মাইনাস 2। তার মানে কোন একটা পাত্রের মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রাখি, তাহলে সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে 2H প্লাস আর SO4 মাইনাস 2 আয়ন তৈরি করে। তার মানে সালফিউরিক অ্যাসিড যখন জলের মধ্যে চলে যাচ্ছে, সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যাচ্ছে, তার মানে এই পদার্থটা যদি সম্পূর্ণরূপে আয়নে কনভার্ট হয়ে যায়, তাহলে ওই দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড অণুর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ ওই অণুটা তো সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল কি? আচ্ছা, আরো এরকম আছে, মনে করো HNO3 এও কি হবে, সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কি হবে H প্লাস NO3 মাইনাস। আবার মনে করো NaCl। তাহলে NaCl হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এ সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে Na প্লাস Cl মাইনাস। এইবার মনে করো মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে ভাঙে না। সম্পূর্ণরূপে ভাঙে না মানে কি, মনে করো অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিডিক অ্যাসিড অণুর কিছু পরিমাণ অ্যাসিডিক অ্যাসিড আয়ন ভাঙছে, কিছু পরিমাণ ভাঙছে না। মোট অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কিছু অল্প পরিমাণ অ্যাসিড আয়নে ভেঙে যাচ্ছে, কিছুটা ভাঙছে না। এদেরকে বলে কি, এদেরকে বলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যারা সম্পূর্ণরূপে ভাঙে না, কিছু পরিমাণে ভাঙে, তাদেরকে আমরা কি বলি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বা এর আরো একটা কনসেপ্ট আছে, একটু ডিপ কনসেপ্ট, মনে রাখতে চাইলে রাখতে পারো। মাঝখানে একটা চিহ্ন দিয়েছি, দেখো এই চিহ্নটাকে বলে উভমুখী চিহ্ন, রিভার্সেবল প্রসেস। তার মানে অ্যাসিডিক অ্যাসিড ভেঙে গিয়ে যেমন CH3COO মাইনাস আর H প্লাস আয়ন উৎপন্ন করছে, সিমিলারলি CH3COO মাইনাস আর H প্লাস এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আবার CH3COOH উৎপন্ন করছে। তার মানে এই অ্যাসিডটা ভেঙে গিয়ে যেমন আয়ন তৈরি করছে, আবার আয়নগুলো জুড়ে গিয়ে আবার অ্যাসিড তৈরি করছে। তার মানে যে পাত্রের মধ্যে আমরা অ্যাসিডিক অ্যাসিড রাখবো, যেহেতু এই দুটো খেলা চলছে, একবার পদার্থগুলো ভেঙে গিয়ে আয়ন করছে, আবার ওই আয়নগুলো জুড়ে গিয়ে আবার পদার্থ অণুটা উৎপন্ন হচ্ছে। তার মানে অ্যাসিডিক অ্যাসিড যে পাত্রে রাখা হবে তার মধ্যে আমরা অণুও পাবো, আয়নও পাবো। কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে পাত্রে রাখা হবে, তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ, সেখানে কেবলমাত্র আয়ন পাবো, কারণ সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়েছে। এবং যেহেতু এটা একমুখী চিহ্ন, তার মানে এই দিকের এইগুলো জুড়ে গিয়ে আবার এ উৎপন্ন হতে পারবে না। অর্থাৎ তার মানে কি, সালফিউরিক অ্যাসিড কেবলমাত্র আয়ন তৈরি করবে, যেহেতু এটা একমুখী, সম্পূর্ণরূপে ভেঙে গেছে, এর ব্যাক করছে না, তাই আমরা কেবলমাত্র আয়ন পাবো। কিন্তু এ যেহেতু ব্যাক করে আবার অণু তৈরি করছে, তার মানে আমরা অণুও পাবো, আয়নও পাবো। কি বললাম, বোঝা গেল?
তাহলে এদেরকে বলে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন যদি আমরা ক্ষারের কথা ভাবি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটা কি একটা মৃদু ক্ষার, মৃদু তড়িৎ বিশ্লেষ্য NH4+OH-। আশা করছি এই ব্যাপারটা আমি তোমাদেরকে তীব্র এবং মৃদুর ব্যাপারটা বোঝাতে পেরেছি। চলো তাহলে দেখে নিই আমরা এবার। দেখো তাহলে যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় তাদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলি। যেমন HCl, HNO3, H2SO4, NaCl, NaOH প্রভৃতি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেসব যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন আমি তোমাদেরকে একটু আগে লিখে দিলাম NH4OH, তারপরে ধরে নাও NH4OH, H2CO3, এগুলো অ্যাসিডের মধ্যে পড়ছে, HCN এটা হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড HCOOH, ফর্মিক অ্যাসিড, এরা সবাই কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মানে কি তুমি এখানে এটাও এক পয়েন্ট মনে রাখতে পারো যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অণু এবং আয়ন উভয় উপস্থিত থাকে, কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেখানে রাখা হয় সেখানে কেবলমাত্র আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। চলো তাহলে বোঝা গেল এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এটাও পয়েন্ট মনে রাখতে পারো। চলো নেক্সট, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেসব যৌগ বিগলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন চিনি, ইথানল, অ্যালকোহল, যারা টোটালি তড়িৎ বিশ্লেষ্য মানে আয়ন উৎপন্ন করে না, অর্থাৎ তড়িৎ আয়নই উৎপন্ন করে না। একটা হয় কি বেশি আয়ন উৎপন্ন করছে, সম্পূর্ণরূপে আয়ন যা ছিল সবগুলো ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়ে গেল। আর একটা হলো কি কিছুটা আয়ন কিছুটা অণু একসঙ্গে মিক্স থাকছে। আর একটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে তড়িৎ অবিশ্লেষ্য মানে কি এখানে তড়িৎ মানে কি ও আয়নই উৎপন্ন করে না, ও তো আয়নই উৎপন্ন করে না, তাহলে ও তড়িৎ বিশ্লেষ্য কোথা থেকে হবে? ঠিক আছে, ও তড়িৎ বিশ্লেষ্যই নয়, ঠিক আছে, একে বলে তড়িৎ অবিশ্লেষ্য যারা আয়ন উৎপন্ন করে না। নেক্সট, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি। ঠিক আছে, চলো আগে আমি একটা তোমাদের ছোট ডায়াগ্রাম এঁকে সেটাকে আগে বলে দিই, শোনো ভালো করে। কিভাবে তড়িৎ বিশ্লেষ্য, কিভাবে আমরা তড়িৎ পরিবহন পদ্ধতি, কিভাবে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সে তড়িৎ পরিবহন করে তার একটা বেসিক আইডিয়া আমরা আগে দেখে নিই। দেখো কি করা হয়, নেওয়া হয় একটি কাঁচের পাত্র নেওয়া হয়। ঠিক আছে, এই কাঁচের পাত্র, এর মধ্যে দুটো ধাতব পাত রাখা হয়। এদিকে একটা ধাতব পাত আর এদিকটাতে একটা ধাতব পাত নেওয়া হয়, এদিকটাতে একটা ধাতব পাত নেওয়া হয়। আর এই ধাতব পাতটাকে আমরা মনে করছি অ্যানোড, একে আমরা কি মনে করছি? অ্যানোড। আর এই ধাতব পাতটাকে আমরা মনে করছি ক্যাথোড। এই ধাতব পাতটাকে আমরা কি মনে করছি? ক্যাথোড। তাহলে একটা ধাতব একটা পাত্র নেওয়া হয়, যেটা অলরেডি আমার কাছে নেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা পাত্র আমি নিয়েছি। এই পাত্রের মধ্যে দেখো, এই পাত্রের মধ্যে আমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমি দুটো ধাতব পাত নিয়েছি, একটা আছে লোহার পাত যেটা হচ্ছে চাবি, আর একটা আছে তামার পাত, সেটাতে নিয়েছি আমি কি কপার নিয়েছি। ঠিক আছে, কপার। আর এই দুটো ধাতব পাতকে আমি ব্যাটারির দুই প্রান্তের সাথে যোগ করেছি। দেখো এদিকে একটা নেগেটিভ প্রান্ত বলে লেখা আছে, হয়তো দেখা যাচ্ছে কি দেখো। আর এই ব্যাটারির এই প্রান্তে দেখো পজিটিভ প্রান্ত বলে লেখা আছে। দুটো প্রান্তের সাথে আমি দুটো তার যোগ করেছি, এবং এই দুটো তার যোগ করে সেই দুটো তারের সাথে আমি দুটো ধাতব পাত জুড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা লোহার চাবি আর একটা তামার পাত আমি এখানে রেখেছি। এবং এই দুটো পাতকে আমি এই কাঁচের পাত্রে আমি কি করেছি, কপার সালফেটের দ্রবণ রেখেছি, CuSO4 নীল বর্ণের, রেখে আমি তার মধ্যে ডুবিয়ে দিয়েছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং এই ডোবানোর পরে আমি এখানে অবজার্ভ করতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরায় আসছে না, আমি অবজার্ভ করতে পাচ্ছি এখানে একটা বুদবুদ আকারে এই ধাতব কপারের পাত থেকে একটা বুদবুদ আকারে একটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে বুদবুদ বেরোচ্ছে। আর এই লোহার পাতেরও একটা বুদবুদ বেরোচ্ছে, আমি এখান থেকে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে কি এই ধাতব পাতের এই যে পাত্রের মধ্যে কপার সালফেট আমি রেখেছি, এই যে পাত্রের মধ্যে আমি কপার সালফেট রেখেছি, এই কপার সালফেট আমি তাহলে মনে করছি যে এই ধাতব পাতের মধ্যে আমি কি রেখেছি, এই ধাতব পাতের মধ্যে আমি রেখেছি কপার সালফেট, নীল বর্ণের কপার সালফেট।
তোমরা দেখতে পাচ্ছ নীল বর্ণের কপার সালফেট, এবং এই কপার সালফেট আয়ন ভেঙে গিয়ে Cu+2SO4-2 আয়নে পরিণত হচ্ছে। Cu+2SO4-2 আর জলের অণু তো রয়েছে, এর মধ্যে জলের জলীয় দ্রবণ রয়েছে। এবং এই কপার সালফেটের মধ্যে কি জলীয় দ্রবণে কি উৎপন্ন করেছে? আয়ন উৎপন্ন করেছে। বোঝা গেল কি বললাম? আয়ন উৎপন্ন করেছে। এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করতে সাহায্য করছে। এবং এবং এই যে এই ব্যাটারিটা যোগ না করলে কিন্তু, এই যে ব্যাটারিটা যদি আমি যোগ না করতাম এই দুটো ধাতব পাতের সাথে, তাহলে কিন্তু কখনোই এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া হতো না। এবং রাসায়নিক বিক্রিয়া হয়েছে আমি কিভাবে বুঝতে পারছি? আমি এখানে স্টিল কালার দিয়েছিলাম, এখানে চাবির কালার ছিল স্টিল, কিন্তু কিন্তু তোমরা এখান থেকে দেখা যাচ্ছে কি, দেখো যে এই চাবির কালার কিন্তু দেখো একটা তামাটে কালার হয়ে গেছে। চাবির কালার কেমন হয়ে গেছে? তামাটে কালার। আমি দেখাবার চেষ্টা করছি, ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, তবে তামাটে কালার হয়ে গেছে। তার মানে কি, নিশ্চিতভাবে কপারের গায়ে, কপারের পাত থেকে কপারের অণুগুলি, মানে কপার আয়ন রূপে বেরিয়ে এসে সে এই ধাতব পাতের গায়ে জমা হয়েছে। তার মানে এটা কখন সম্ভব? নিশ্চয়ই রাসায়নিক বিক্রিয়া হলে সম্ভব। তার মানে কোন ধাতব পাতের মধ্যে, কোনো একটা মানে পাত্রের মধ্যে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই, এবং সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে আয়ন আছে, কপার সালফেটের মধ্যে কি আয়ন আছে? কপার আয়ন আছে। তাই আমি এখানে কি ধাতব পাত ব্যবহার করেছি? কপার। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে আয়ন থাকছে, সেই আয়ন সমন্বিত একটি ধাতব পাত যদি আমি ব্যবহার করি, এবং অপর একটা পাত তুমি ব্যবহার করতে পারো, একই পাতও হতে পারে, অপর একটা পাতও ব্যবহার করতে পারো। তাহলে যদি আমি ব্যবহার করি, তাহলে আমি কি দেখব? যে এই পাত্রের মধ্যে এবং এই ধাতব পাত দুটিকে যদি আমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই দ্রবণের মধ্যে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে। এবং কারেন্ট প্রবাহ তো অবশ্যই হচ্ছে, সঙ্গে কি হচ্ছে? রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তাহলে কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যদি কোনো ধাতব পাত আমি ব্যবহার করি, তাহলে এবং ওই ধাতব পাত দুটিকে যদি আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, তাহলে আমি দেখব যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে পাত্রের মধ্যে। তাহলে কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যদি ধাতব পাত ডুবিয়ে সেই ধাতব পাত দুটিকে যদি আমি ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে দেখব আমরা ওই পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এবং এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, বোঝা গেল কি বললাম? এবং এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এবং তার সাথে কি হচ্ছে বলো? তার সাথে কি হচ্ছে? তার সাথে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটছে। তাহলে দেখো, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তাপ প্রয়োগে বিগলিত করে জলের মধ্যে উপযুক্ত মাধ্যমে দ্রবীভূত করলে ধনাত্মক তড়িৎযুক্ত ক্যাটায়ন এবং ঋণাত্মক তড়িৎযুক্ত অ্যানায়ন উৎপন্ন হয়। এই আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। এবং ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি করে? তড়িৎ পরিবহন করে। এবং এই তড়িৎ পরিবহনের জন্য কে দায়ী? এই আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তড়িৎ বিয়োজনের ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে, আবার না হতে পারে। কিন্তু ক্যাটায়নগুলির ধনাত্মক আধানের মোট পরিমাণ অ্যানায়নগুলির ঋণাত্মক আধানের মোট পরিমাণের সমান হবে। কিরকম? দেখো NaCl, দেখো আমি এই পয়েন্টটা, দেখো এটা নিশ্চয়ই বুঝে গেছো যে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে পদার্থটা আমরা ব্যবহার করেছি, সেগুলো আয়নে পরিণত হয় এবং ওই আয়নগুলি কারেন্ট প্রবাহ করে। এইবার দেখো, ঠিক আছে, তো কিভাবে কারেন্ট প্রবাহ করে আরেকটু অপেক্ষা করো, ডিটেলসে বুঝতে পারবে। দেখো, মনে করো H2SO4, মনে করো H2SO4, তাহলে এ ভেঙে গেল কি? এ ভেঙে গিয়ে উৎপন্ন করছে 2H+ আর SO4-2। তার মানে কি? ক্যাটায়ন কটা? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দুটো ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। তাহলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে আয়নগুলি উৎপন্ন করছে, সেই আয়নের ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে বা না হতে পারে। যেমন মনে করো NaCl এর ক্ষেত্রে, NaCl ভেঙে গেলে কি হবে? NaCl ভেঙে গেলে হবে Na+ আর Cl-। তার মানে কি? এখানে যতগুলি ক্যাটায়ন ততগুলি অ্যানায়ন। কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো ক্যাটায়ন একটা অ্যানায়ন, কিন্তু দেখো এর চার্জ কিন্তু সমান। দেখো হাইড্রোজেন প্লাস, তার মানে পজিটিভ চার্জ কটা? দুটো। আর SO4 একার, তার উপরে -2, তার মানে যতগুলি পজিটিভ চার্জ ততগুলি নেগেটিভ চার্জ হবে। কিন্তু সংখ্যা সমান হতেও পারে, না হতে পারে। ওকে, তো চলো, তো দেখো এইবার কি ঘটনা ঘটে, যে একটা দুটো ধাতব পাতকে
আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যদি ডোবাই তাহলে যে তড়িৎ আয়ন উৎপন্ন হচ্ছে, সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করছে, এটা আমরা বুঝলাম। এইবার আরো বেশ কিছু বিষয় আমরা এখানে দেখব। দেখো মন দিয়ে, আমি এখানে একটি তড়িৎ বিশ্লেষ্য, আবার মনে করো একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্র আমি আঁকছি এখানে, ঠিক আছে? দেখো, আচ্ছা এটা একটু ছোট করে দিই, একটু ছোট করে, ঠিক আছে? চলো, এর মধ্যে আমি কি রেখেছিলাম শুরুতে? এর মধ্যে আমি রেখেছিলাম কপার সালফেটের জলীয় দ্রবণ, বা তুমি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এখানে রাখতে পারো। এখানে আমরা একটা বিশেষ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখার পরে এখানে আমরা দুটো ধাতব পাতকে ডুবিয়েছিলাম, এখানে আমরা দুটো মেটালিক প্লেটকে ডুবিয়েছিলাম। কি কি মেটালিক প্লেটকে আমি ডুবিয়েছিলাম? এখানে মনে করো একটি ধাতব পাত রেখেছি, আর এদিকটাতেও আমি একটি ধাতব পাত, এদিকটাতেও আমি একটি ধাতব পাত রেখেছি, ঠিক আছে? এবার এইখানে যে তড়িৎ বিশ্লেষ্যগুলো উৎপন্ন হলো, সেই তড়িৎ বিশ্লেষ্যগুলো আমি ধরে নিচ্ছি একটা উৎপন্ন হলো এ প্লাস আর একটা হলো বি মাইনাস। সাপোজ এটা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য হতে পারে, এ প্লাস বি মাইনাস। এইবার এ প্লাস মানে কি? ওর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, ক্যাটায়ন। বি মাইনাস মানে কি? অতিরিক্ত ইলেকট্রন। তাহলে এ প্লাস মানে ক্যাটায়ন। আমি তোমাদেরকে কি বলেছিলাম? ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডে, আর অ্যানায়ন যাবে কোথায়? অ্যানোডে। তাহলে ক্যাটায়ন নিশ্চিতভাবে ক্যাথোডে যখনই যাচ্ছে, তার মানে পজিটিভ চার্জ কিসের প্রতি আকৃষ্ট হয়? নেগেটিভ চার্জের প্রতি। তাহলে ক্যাটায়ন যদি ক্যাথোডে যায়, তাহলে অবশ্যই ক্যাথোডের চার্জ কি হবে? নেগেটিভ। আর অ্যানোডের চার্জ কি হবে? অ্যানোড হবে পজিটিভ। এবং তোমরা এটা মনে রাখবে যে ব্যাটারির পজিটিভ পোলের সাথে যুক্ত থাকে পজিটিভ চার্জ যুক্ত তড়িৎদ্বার, আর নেগেটিভ পোলের সাথে যুক্ত থাকে নেগেটিভ চার্জ যুক্ত তড়িৎদ্বার। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তাহলে ব্যাটারির নেগেটিভ পার্টের সাথে কে যুক্ত থাকে? ক্যাথোড। আর ব্যাটারির পজিটিভ পোলের সাথে, তাহলে এটা এদিকটা কি? এদিকটা হচ্ছে ব্যাটারির পজিটিভ পোল, এদিকটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পোল। ছোট দাগটা হলো নেগেটিভ, বড় দাগটা হলো পজিটিভ। তাহলে আমরা ব্যাটারির পজিটিভ পোলের সাথে যুক্ত রাখবো কাকে? পজিটিভ চার্জ যুক্ত তড়িৎদ্বারকে। আর নেগেটিভ পোলের সাথে যুক্ত রাখবো কাকে? নেগেটিভ চার্জ যুক্ত তড়িৎদ্বারকে। সিম্পল। ওকে, এইবার দেখো, এইবার আমরা কিভাবে মনে রাখবো যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড? তাহলে ক থেকে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তাহলে ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে। নিশ্চয়ই পজিটিভ চার্জ যুক্ত কেউ সে পজিটিভের সাথে যুক্ত হতে যাবে না, সে নেগেটিভের সাথে যুক্ত হতে যাবে। তার মানে ক্যাথোডের চার্জ কি? নেগেটিভ। এবং ক্যাটায়ন কি করে? এই ক্যাথোডের গিয়ে ক্যাথোডের কাছ থেকে ও ইলেকট্রন গ্রহণ করে, ও ক্যাথোডের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে। আর অ্যানায়ন কি করে? অ্যানায়ন অ্যানোডে যায়। অ্যানায়ন কোথায় যায়? অ্যানায়ন যায় অ্যানোডে। অ্যানায়ন কোথায় যায়? অ্যানোডে। গিয়ে সেখানে কি করে? সেখানে গিয়ে ও ইলেকট্রন বর্জন করার চেষ্টা করে। তাহলে অ্যানায়ন কোথায় যায়? অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে ও মূলকে পরিণত হয়। আর ক্যাটায়ন কোথায় যায়? ক্যাটায়ন যায় ক্যাথোডে। ও ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ও কি করে? ও ধাতব পরমাণুতে পরিণত হয়ে যায়। কি বলা বোঝা গেল? তার মানে ক্যাটায়ন ক্যাথোডে কেন যাচ্ছে? কারণ ক্যাথোডের কাছে অনেক ইলেকট্রন আছে, এবং ক্যাথোডের কাছে ইলেকট্রন থাকার ফলে ক্যাটায়নের কাছে যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, তাই ক্যাথোডে গিয়ে যেহেতু ক্যাথোডে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, তাই ও ওর কাছ থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করে। আর অ্যানোডে কি হয়? অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা কি বলি? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা কি বলি? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা কি বলি? বিজারণ বিক্রিয়া। তার মানে ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হয় বিজারণ, অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া। তার ব্যাপারটা বোঝা গেল? একদম সুন্দরভাবে এটা মনে রাখো। আরো একবার আমি বলে দিচ্ছি যে ক্যাটায়ন গুলো কোন তড়িৎদ্বারে যাবে?
এইভাবে মনে রাখবে, এইভাবে কনসেপচুয়ালি। ক্যাটায়ন গুলো কোথায় যাবে, কোথায় যাবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডে। তাহলে ক্যাটায়ন যেহেতু পজিটিভ চার্জ যুক্ত, তাহলে ও ক্যাথোডে যাচ্ছে, মানে ক্যাথোডের চার্জ নেগেটিভ। তাহলে নেগেটিভ, ক্যাথোডের চার্জ কি নেগেটিভ। তাহলে ক্যাথোডের ক্যাটায়ন মানে কি? ও পজিটিভ চার্জ, তার মানে ওর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে ও নিশ্চিত ক্যাথোডে যাচ্ছে, মানে ও নিশ্চিত বুঝেছে যে ক্যাথোডে গেলে আমি ওখান থেকে আমি ইলেকট্রন পাবো, আমার ইলেকট্রনের ক্ষুধাটা মিটবে, তাই ও ক্যাথোডে যাচ্ছে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে কি করে? ওর ইলেকট্রনের খিদাটাকে মেটায়, ওই ইলেকট্রনের ক্ষুধাকে মেটায়, ইলেকট্রনের তৃষ্ণাকে মেটায়। তাহলে কি ও ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে। তার মানে যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা কি বলি? বিজারণ। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া। এবার অ্যানোডে কি হয়? অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে, অ্যানায়ন। তাই আমরা কি বলবো? অ্যানোডে জারণ হয়। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। তাহলে এইবার দেখো, এই হলো সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে, এই হলো সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। চলো তাহলে দেখো, বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের ভিতর দিয়ে সমপ্রবাহ ডিসি কারেন্ট পরিচালিত করা। ডিসি কারেন্ট মানে কি? যে কারেন্ট সময়ের সাথে সাথে সে তার অভিমুখকে পরিবর্তন করে না, যে কারেন্ট সময়ের সাথে সাথে সে তার কারেন্ট প্রবাহের অভিমুখকে পরিবর্তন করে না। যেহেতু এই সিস্টেমের মধ্যে ক্যাথোড এবং অ্যানোড একটি নির্দিষ্ট ডাইরেকশনে আছে, ক্যাথোড এবং অ্যানোডের কোনো মানে ক্যাথোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ। যদি এরকম হতো যে অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ, এর যদি চেঞ্জ হয়ে যেত, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ হয়ে যেত, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ হয়ে যেত। যেহেতু ক্যাথোড আর অ্যানোড এরা ফিক্সড, পজিটিভ এবং নেগেটিভ পোল দুটো ফিক্সড আছে, তাই কিন্তু এখানে তড়িৎ প্রবাহ কি হয়? ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ এদের তড়িৎ প্রবাহের অভিমুখের কোনো পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ হয়। এবং বলছে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের, এই যে তড়িৎ বিশ্লেষণের ভিতর দিয়ে এই যে A+B- তড়িৎ বিশ্লেষণ উৎপন্ন হয়েছে, তড়িৎ বিশ্লেষণের ভিতর দিয়ে যদি ডিসি পরিচালিত করলে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে গতিশীল হয়। তাহলে ক্যাটায়ন কোন দিকে যায়? এতক্ষণ ধরে বোঝালাম, ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানোডের দিকে গতিশীল হয়। এই আয়নগুলি তড়িৎ বিশ্লেষণের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন করে, ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার চেষ্টা করে, এবং অ্যানায়নগুলি অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার চেষ্টা করে। দেখো, ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হওয়ার চেষ্টা করে, মানে কি? ও জারণ বিক্রিয়া ঘটাচ্ছে। ও অ্যানোডে কি ঘটাচ্ছে? জারণ বিক্রিয়া ঘটাচ্ছে। ওকে, জারিত হওয়ার চেষ্টা করে মানে। আর এখানে কি? বিজারিত হওয়ার চেষ্টা করে মানে বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছে। এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তড়িৎ মুক্ত হয়। তড়িৎ মুক্ত মানে কি? এই যে চার্জ নেই, যতক্ষণ আয়ন আছে ততক্ষণ ও কারেন্ট প্রবাহ করবে, তড়িৎ প্রবাহ করবে। যখনই আয়ন থাকবে, আমি শুরুতে বলেছিলাম যে তড়িৎ পরিবহন করে কে? আয়ন। যখনই ও আয়ন থেকে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি আয়ন থেকে প্রশম হয়ে যাচ্ছে, অর্থাৎ ওদের উপরে যখন কোনো চার্জ থাকছে না, তখন কিন্তু ও কি? তড়িৎ মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তড়িৎ মুক্ত হওয়ার চেষ্টা করে। তড়িৎ মুক্ত অ্যানায়নগুলি পরমাণু, অণু বা মূলকে পরিণত হয় এবং তড়িৎদ্বার থেকে নির্গত হয়, অথবা তড়িৎদ্বার বা তড়িৎ বিশ্লেষণে উপস্থিত বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া করে বিভিন্ন পদার্থ উৎপন্ন করে। বোঝা গেল কি বললাম? যে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কি হয়? যেমন দেখো এই যে আমার কাছে এখনো এটা রয়েছে, আমি প্রত্যেকবারে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কপারগুলি দেখো, দেখো কপার, দেখো এই চাবিটাকে দেখো ভালো করে, দেখো এই চাবির গায়ে কিন্তু কপার, এই কপার সালফেটে থাকা, এই কপার সালফেটের মধ্যে কি আছে? Cu2+SO4-2। তাহলে এই Cu2+ আয়ন ওই ইলেকট্রন গ্রহণ করে ও কোথায় গেছে? এটা তাহলে কি? এটা কি ছিল? এটা ছিল ক্যাথোড। এটা কি? এই যে চাবি, এই চাবিটা ছিল ক্যাথোড। এই চাবিটা কি? এই চাবিটা ছিল ক্যাথোড। আর কপারের তার কি ছিল? কপার, এই যে কপার পাত, কপারের যে রড, এটা ছিল কি? অ্যানোড। এই যে কপার সালফেট সলিউশনের মধ্যে যে Cu2+ ছিল, সেই Cu2+ গুলো এই যে লোহা, এই যে এই ক্যাথোড, এই লোহার যে দণ্ড চাবি, এটা লোহা দিয়ে তৈরি। তাহলে এখানে কি? এর গায়ে গিয়ে জমা হয়েছে, এর কাছে গিয়ে এর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করেছে, এর কাছ থেকে কি করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে। করে দেখো, একটু ভালো করে যদি দেখার চেষ্টা করো, ভিডিওটা পজ করে দেখবে এই চাবির কালারটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে। তার মানে কি? এই কপারগুলো এর গায়ে জমা হয়েছে, কপারগুলো এর গায়ে জমা হয়েছে। ঠিক আছে, কপারগুলোর গায়ে জমা হয়েছে। বোঝা গেল কি বললাম? চলো, বোঝা গেল কি বললাম? তাহলে
তাহলে তাহলে কি তড়িৎ মুক্ত হয়ে গেছে, তার মানে কি কপার গুলো ইলেকট্রন গ্রহণ করে, এই যে এর মধ্যে যদি কপার সালফেট রাখি তাহলে Cu2+ ও ইলেকট্রন গ্রহণ করে, দুটো করে ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে গিয়ে ওই ধাতব লোহার যে ধাতব পাত, ওই লোহার ধাতব পাত বা চাবির গায়ে জমা হয়েছে। কি বলা বোঝা গেল? এই বিষয়টাকে বলে কি, যে আয়নগুলি তড়িৎ মুক্ত হওয়ার চেষ্টা করে এবং তড়িৎ মুক্ত আয়নগুলি পরমাণু বা আয়ন বা মূলকে পরিণত হয় এবং তড়িৎদ্বার থেকে নির্গত হয় অথবা তড়িৎদ্বারের মধ্যে উৎপন্ন হয়, তড়িৎদ্বার থেকে নির্গত হয় বা তড়িৎদ্বারের মধ্যে উৎপন্ন হয়। ঠিক আছে, তড়িৎদ্বারের মধ্যে জমা হয়, বিভিন্ন পদার্থ উৎপন্ন করে। চলো নেক্সট, তাহলে ধাতব, তাহলে বোঝা গেল কিভাবে যে পাত্রের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তার মধ্যে ধাতব পাত রাখলে কিভাবে কোথায় কি কি প্রশ্ন পড়বে এখান থেকে, কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, ক্যাথোডের চার্জ কি, অ্যানোডের চার্জ কি, ব্যাটারির কোন প্রান্তের সাথে ক্যাথোড, ব্যাটারির কোন প্রান্তের সাথে অ্যানোড যুক্ত হয়, ক্যাটায়নগুলি কোথায় যায়, অ্যানায়নগুলি কোথায় যায়, ক্যাথোডে গিয়ে কি বিক্রিয়া করে, অ্যানোডে গিয়ে কি বিক্রিয়া করে, ব্যাস এইটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। শুরুতে যেটা আমি আলোচনা করেছিলাম, ধাতব পরিবাহী মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, মুক্ত আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, এটা প্রথমেই আলোচনা করেছিলাম। ধাতব তারের মধ্যে দিয়ে কি ইলেকট্রনের প্রবাহ হয় বলে তড়িৎ প্রবাহ হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দিয়ে কি হয়, আয়নগুলি তড়িৎ পরিবহন করে। সেকেন্ড পার্থক্য কি, তড়িৎ প্রবাহিত হবার ফলে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। দেখো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহ হচ্ছে, ওই ধাতব তারের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তুমি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরেও যদি তুমি ওই কারেন্টের তারটাকে উপরের লেয়ারটাকে সরিয়ে দিয়ে তুমি যদি দেখো, ও তামার তারই থাকবে, ও চেঞ্জ হয়ে অন্য কিছু হবে না। কি বললাম, কিন্তু তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে। এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল, রাসায়নিক পরিবর্তন ঘটে, কপারের লেয়ার গুলো লোহার গায়ে চলে যাচ্ছে, লোহার পাতটা ধীরে ধীরে মোটা হয়ে যাবে, কপারের পাত কিন্তু ধীরে ধীরে একসময় সম্পূর্ণ রূপে ক্ষয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তো এইভাবে ঘটনা, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে, কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। এগুলি কঠিন তরল অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু এগুলি কেবলমাত্র গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম নয়। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাতব পরিবাহীর রোধ বাড়ে, ফলে পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বাড়ে, ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আমি যদি এখানে যদি এক্ষুনি গরম করে দিই না, এটাকে যদি আমি গরম করে দিই এই পাত্রটাকে, একদম খুবই দ্রুত বিক্রিয়া ঘটবে, খুবই দ্রুত বিক্রিয়া ঘটবে এখানে, এবং তড়িৎ পরিবহন ঘটবে। কিন্তু এখানে যদি আমরা কারেন্টের তার দেখবে, কারেন্ট যদি গরম করে দেওয়া হয় কিন্তু তড়িৎ পরিবাহিতা ছিন্ন হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে, তড়িৎ পরিবহন হবে না, আর উত্তপ্ত করলে তড়িৎ পরিবহন হবে না। কি বললাম, বোঝা গেল ধাতব পরিবাহীর ক্ষেত্রে? চলো নেক্সট, তড়িৎ বিশ্লেষণ। এই যে এতক্ষণ ধরে বলছিলাম, একই জিনিস বারবার তোমাদেরকে দেখাচ্ছি, একই প্রসেস। তড়িৎ বিশ্লেষণ অলরেডি আলোচনা করা হয়ে গেছে। একটি পাত্র থাকবে, সেই পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, দুটো ধাতব পাত থাকবে, আর এই দুটো ধাতব পাতকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে যে সিস্টেমটা আমরা তৈরি করব এবং যে ঘটনা ঘটবে তাকে আমরা বলবো কি, তড়িৎ বিশ্লেষণ। ওকে, চলো তাহলে কি, বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চালিত করে নির্দিষ্ট তড়িৎদ্বারে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটানোর পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটে, যেটা আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম, যে তড়িৎ শক্তি অর্থাৎ কারেন্ট, এই যে ধাতব পাত দুটো এখানে রাখা হয়েছে, ব্যাটারিটা কানেক্ট না করলে কিন্তু এখানে এই যে কালারের চেঞ্জ, এই যে লোহার পাতটা দেখো যে ব্রাউন কালার হয়ে গেছে, চাবিটা, এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। তাহলে এই যে তড়িৎ প্রবাহ চালনা করলে তবেই কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে বা রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তাহলে এই প্রক্রিয়ায় তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়। এবং তোমরা যখন পরে ক্লাস 12-এ উঠবে, ক্লাস 12 উঠে তখন দেখবে আমি তোমাদেরকে পড়াচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি, যেটা ব্যাটারির মধ্যে হয়, শুরুতে বললাম ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয় বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করি। বাট আমাদের সিলেবাসে কি, এই প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়, যে তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়, তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়। তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টামিটার, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। যে বিশেষ পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করি সেই পাত্রটাকে আমরা কি বলি, ভোল্টামিটার বলি। সেই পাত্রকে আমরা কি বলি, ভোল্টামিটার।
অলরেডি ছবি দেখিয়ে দিয়েছি ভোল্টামিটারের কেমন ছবি হয়, যে ওই যে তড়িৎ বিশ্লেষণ, একটা পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ, দুটো ধাতব পাত ব্যাটারির সাথে কানেক্ট, একটু আগে যেটা ছবি আঁকলাম ওটাই ভোল্টামিটারের গঠন। অ্যানোড ও ক্যাথোড কাকে বলে অলরেডি বলা হয়ে গেছে, আমি দেখিয়েও দিয়েছি যে ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বারে অ্যানায়নগুলি ইলেকট্রন বর্জন করে জারিত হয়, এই তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। এই তড়িৎদ্বারকে অ্যানোড বলে। দেখো আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো ধনাত্মক তড়িৎদ্বারকে, দেখো ধনাত্মক তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। ধনাত্মক তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। যেখানে অ্যানায়ন যায় এবং ইলেকট্রন বর্জন করে জারণ বিক্রিয়া সংঘটিত করে। আর আর ক্যাথোড কাকে বলে? ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারকে বলে ক্যাথোড। ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারকে বলে ক্যাথোড, যেখানে ক্যাটায়ন যায় ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সংঘটিত করে। তাহলে অ্যানোডে জারণ হয় এবং অ্যানোড ধনাত্মক আধানযুক্ত হয়। চলো তাহলে ধনাত্মক আধান, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে অ্যানোড যুক্ত থাকে, ধনাত্মক প্রান্তের সাথে, ঋণাত্মক প্রান্তের সাথে, এবং ঋণাত্মক প্রান্তের সাথে, এবং ধনাত্মক প্রান্তের আমি কি বলেছিলাম, এটা বড় আকারের থাকবে, সেটা আমরা কি বলবো? ধনাত্মক প্রান্ত। এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যানোড, এটা আমাদের অ্যানোড, আর এই দিকটা হয়ে যাচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে বোঝা গেল ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এবং এই তড়িৎদ্বারকে আমরা কি বলি? ক্যাথোড বলি। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহের প্রকৃতি অলরেডি আমি তোমাদেরকে বললাম। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার দুটি, একটি ধনাত্মক এবং একটি অপরটি সর্বদা ঋণাত্মক। এক্ষেত্রে সর্বদাই সমপ্রবাহ হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বারগুলি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। ফলে এদের এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত হওয়ার জন্য, যেহেতু তড়িৎদ্বার দুটির প্রান্ত চেঞ্জ হচ্ছে না, তাই তড়িৎ প্রবাহের অভিমুখও কখনো চেঞ্জ হবে না। তাই একটা নির্দিষ্ট অভিমুখে তড়িৎ প্রবাহিত হবে। এটাকে বলে কি? এটাকে বলে সমপ্রবাহ। আর যদি সময়ের সাথে সাথে ক্যাথোড এবং অ্যানোডের যদি ধনাত্মক এবং ঋণাত্মক প্রকৃতি যদি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ চেঞ্জ হতে পারে, বাট হবে না, হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? বলবো সেটা অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট আমরা বলে থাকি, বাট আমাদের এখানে কি ডিসি কারেন্ট ব্যবহৃত হবে। আমরা এবার আলোচনা করব কিছু বিশেষ পদার্থের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তো প্রথম আমরা আলোচনা করব জলের তড়িৎ বিশ্লেষণ। যে জলকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, কারেন্ট প্রবাহের ফলে জলের যদি বিয়োজন ঘটানো হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তো জল তো সাধারণত যে বিশুদ্ধ জল, ডিস্টিল ওয়াটার, সেটা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ পরিবহন করে না। তাই জলের তড়িৎ পরিবহন করার জন্য জলের সাথে সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। সেই জন্য লেখা আছে, দেখো, প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। ওকে, তো কি করা হয়? এই দেখতে পাচ্ছ দুদিকে কাঁচের টিউব, এই সিস্টেম নেওয়া হয়, প্লাটিনামের পাত নেওয়া হয় দুদিকে, এবং তার সাথে কি করা হয়? জল ব্যবহার করা হয়, এবং জলের সাথে কি করা হয়? সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়, H2SO4 দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এবং দেখা গেছে এই তড়িৎ বিশ্লেষণ যখনই সালফিউরিক অ্যাসিড আমরা এখানে ব্যবহার করছি, সালফিউরিক অ্যাসিড, তাহলে জলের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল। এবং এই সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে জলের যখন বিয়োজন ঘটে, এই জলের বিয়োজনে উৎপন্ন হয় জল ভেঙে গিয়ে উৎপন্ন হয় H প্লাস এবং তার সাথে OH মাইনাস। এবং ক্যাটায়নকে H প্লাস ক্যাটায়ন, অ্যানায়নকে OH মাইনাস। এবং এই ক্যাটায়নগুলি কোথায় যায়? ক্যাথোডে যায়। ক্যাথোডে গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। অ্যানোডে কি হবে? অ্যানায়ন যাবে, এবং এই অ্যানায়নগুলো গিয়ে অ্যানোডে কি করে? এই OH মাইনাস ও একখানা ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়, এবং ও এই রকম ভাবে চারখানা OH মূলক যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এক অণু, এবং 2 অণু জল উৎপন্ন করে। তাহলে অ্যানোডে কি হয়? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অ্যানায়ন যায়, OH মাইনাস গিয়ে সেই ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়। এই রকম ভাবে চারখানা OH মূলক
তারা বিভাজিত হয়ে এক অণু অক্সিজেন এবং 2 অণু জল উৎপন্ন করে। ওকে, এবং ক্যাটায়ন যখন ক্যাথোডে যায় তখন কি হয়, দুটো এই দু অণু এইখানে 4খানা H প্লাস 4খানা ইলেকট্রন গ্রহণ করে 2 অণু হাইড্রোজেন উৎপন্ন করে। 2 অণু হাইড্রোজেন। ভালো করে দেখো, একটা বিষয় কি তোমরা রিলেট করতে পারছো যে এখানে একটা OH মাইনাস একখানা ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়েছিল, এবং এই 4খানা OH মাইনাস, তাহলে এখানে আমি যদি এইরকম ভাবে ভাবি, এই 4টে OH মাইনাস মূলক কিভাবে আসবে? 4খানা OH মাইনাস 4টে ইলেকট্রন বর্জন করলে 4খানা মূলক। এবং একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো, এই যে ইলেকট্রন গুলো এখানে বর্জিত হচ্ছিল, কোথাও না কোথাও গিয়ে দেখো মনে হচ্ছে সেই 4খানা ইলেকট্রন কি H প্লাস আয়ন গ্রহণ করলো? অবশ্যই। তাহলে এই অ্যানোডে যে ইলেকট্রন গুলো বর্জিত হয়, সেই ইলেকট্রন গুলো তারের মধ্য দিয়ে এসে ক্যাথোডের গায়ে জমা হয়, এবং ক্যাথোডের কাছ থেকে সেই ইলেকট্রন গুলো গ্রহণ করে ক্যাটায়ন। তার মানে তোমরা ব্যাপারটা ভালো করে এইভাবে যদি ভাবো, দেখতে পাবে যে অ্যানোডে যে বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে যে ইলেকট্রন গুলো বর্জিত হচ্ছে, সেই সিমিলার ইলেকট্রন, সেই একই সংখ্যক ইলেকট্রন ক্যাথোড থেকে ক্যাটায়ন কিন্তু গ্রহণ করছে। কি বললাম, বোঝা গেল? তাহলে তাহলে দেখো, তাহলে এইভাবে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। এবং অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? অক্সিজেন গ্যাস। তাহলে পরীক্ষা প্রশ্ন পড়বে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাসের অনুপাত কি? সেই গ্যাসের অনুপাত কি বলো? দেখো, হাইড্রোজেন ইস টু অক্সিজেনের অনুপাত কত? 2:1। 2:1। এবং এইখান থেকে দেখা যাবে এই কাঁচের এই যে দুটো নল, এই নল থেকে প্রচুর পরিমাণে গ্যাস বেরোচ্ছে, এবং সেই গ্যাসগুলিকে আমরা পরে শনাক্তকরণ করব। শনাক্তকরণ করে বুঝবো যে ক্যাথোডে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা হাইড্রোজেন, অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা অক্সিজেন, অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা অক্সিজেন। ওকে, চলো তাহলে এইভাবে হলো। তাহলে কি কি প্রশ্ন পড়বে? জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি উৎপন্ন হয়? ক্যাথোডে কি বিক্রিয়া হয় দেখাও, অ্যানোডে কি বিক্রিয়া হয় দেখাও, অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, তাদের সেই উৎপন্ন গ্যাসের অনুপাত কত? এগুলো কিন্তু প্রশ্ন আকারে তোমাকে দিতে পারে। ওকে, চলো। ক্যাথোডে উৎপন্ন গ্যাসকে শনাক্তকরণ। ক্যাথোডে উৎপন্ন গ্যাস সংগ্রহ করে তার মধ্যে একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে গ্যাসটি নীল শিখায় জ্বলে ওঠে। আর গ্যাসটি যেহেতু নীল শিখায় জ্বলে ওঠে, কোন গ্যাস নিজে নিজে জ্বলে? হাইড্রোজেন গ্যাস। আর অক্সিজেন কি করে? জ্বলতে সাহায্য করে। তাহলে এই গ্যাসটি যেহেতু পাটকাঠিটা নীল শিখায় জ্বলে ওঠে, তাই ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি কি ছিল? হাইড্রোজেন। ক্যাথোডে উৎপন্ন গ্যাস ছিল হাইড্রোজেন। অ্যানোডে উৎপন্ন গ্যাসকে কিভাবে শনাক্তকরণ করব? অ্যানোডে উৎপন্ন গ্যাস হলো গ্যাস সংগ্রহ করে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাসের সংস্পর্শে আনলে গাঢ় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ফলে গ্যাসটি কি ছিল? অক্সিজেন গ্যাস ছিল। এইভাবে আমরা অক্সিজেন গ্যাসকে শনাক্তকরণ করতে পারি। চলো নেক্সট। এর থেকে সিদ্ধান্ত কি আসা হয়? জলের তড়িৎ বিশ্লেষণ করার ফলে কি সিদ্ধান্ত আসা হয়? যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। যেহেতু জল বিয়োজিত হয়ে জল তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে, সেহেতু আমরা বলতে পারি যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন উপস্থিত রয়েছে, এবং জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কত? 2:1 অনুপাতে উৎপন্ন হয়। হাইড্রোজেন 2 আয়তন, অক্সিজেন 1 আয়তন। চলো নেক্সট। কপারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। অলরেডি আমার কাছে তো কপার সালফেটের দ্রবণ উপস্থিত, তোমরা দেখতেই পাচ্ছ। এবং অলরেডি কপার সালফেটের আমি তড়িৎ বিশ্লেষণ চালাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এই চাবির গায়ে কপারের জমা হচ্ছে, এবং এই কপারের পাতটা ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে। যদিও এটা সামনাসামনি না আসলে বুঝতে পারবে না, তবে আমি এখান থেকে ভালোভাবেই বুঝতে পারছি যে কপারের যে দণ্ড আমি নিয়েছি এই দিকটা, এটা ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে, এবং এর গায়ে ধীরে ধীরে কপার জমা হচ্ছে। এই লোহার গায়ে ধীরে ধীরে কপারের একটা প্রলেপ তৈরি হচ্ছে, যদিও এটাকে তড়িৎ লেপন বলে। কপারের গায়ে ধীরে ধীরে এরকম ভাবে কিন্তু এই চাবির গায়ে দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে চাবিটা।
ঠিক আছে, এর গায়ে ধীরে ধীরে জমা হচ্ছে এই, ঠিক আছে। তো কি করা হয় কপারের তড়িৎ বিশ্লেষণে, কি করা হয় কপারের তড়িৎ বিশ্লেষণে কি করা হয়, এক মিনিট, কপারের তড়িৎ বিশ্লেষণে কি করা হয়, কপারের তড়িৎ বিশ্লেষণে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। অর্থাৎ এই যে পাত্র, এই পাত্রের মধ্যে কপার সালফেটের সাথে কি নেওয়া হয়, এই পাত্রে কপার সালফেট, তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, এর আগে তোমাদেরকে বলেছি তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর দুটো ধাতব পাদ নিতে হবে। তাহলে কি নেওয়া হয়, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কপারের তড়িৎ বিশ্লেষণ, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই তড়িৎদ্বারগুলো কি কপারের তড়িৎদ্বার হতে হবে এবং তড়িৎ বিশ্লেষণটা কি হতে হবে, কপার সালফেট, যেটা আমার কাছে আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি নীল বর্ণের কপার সালফেট। কপার সালফেটের বর্ণ কেমন, কপার সালফেটের বর্ণ হলো নীল কালার, তুঁতে, একে তুঁতে বলে, নীল কালার। নীল চাষিরা চাষ করতো, তুঁতে করতো না, করাতো আমাদের দ্বারা, ভারতীয়দের দ্বারা। তো এই হলো কপার সালফেট, নীল কালারের কপার সালফেট। এইটা এই সলিউশনটা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয়, এই সলিউশনটা। ওকে, তো চলো, তড়িৎদ্বার দুটোই কপার নির্মিত ক্যাথোড ও অ্যানোড, কপারের তড়িৎদ্বার, কপার নির্মিত ক্যাথোড ও অ্যানোড। তড়িৎদ্বারে ক্যাথোডে তড়িৎদ্বার বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া হয়, ক্যাথোডে ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন যায়, Cu2 প্লাস গিয়ে দুখানা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। আর অ্যানোডে কি বিক্রিয়া হয়, Cu ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাসে পরিণত হয়। তাহলে কি হয়, অ্যানোডে কি হয়, অ্যানোডে ইলেকট্রন বর্জন হয়, তাই অ্যানোডের যে কপার পাত সেই ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাসে পরিণত হয়। আর সেই ক্যাটায়নটা কোথায় যায়, সেই এটা মনে করো কপার, এটা মনে করো কপারের দণ্ড, ও Cu2 প্লাস হয়ে যাচ্ছে, আর এই Cu2 প্লাস এখানে এই ক্যাথোডে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে ওই Cu2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। অর্থাৎ অ্যানোড কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোড কি হয়, ধীরে ধীরে মোটা হয়, এবং ক্যাথোডের যে পাত, কপারের পাত, সেটা ধীরে ধীরে মোটা হয়, এবং অ্যানোড যে পাত সেটা কি হয়, ধীরে ধীরে ক্ষয় পায়। কেন ক্ষয় পাচ্ছে, কারণ অ্যানোড তো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হচ্ছে, অর্থাৎ কপার গুলো ক্ষয় পেয়ে Cu2 প্লাস আয়নে পরিণত হয়ে দ্রবণের মধ্যে চলে আসছে, তড়িৎ বিশেষ দ্রবণের মধ্যে। আর এই Cu2 প্লাস গুলো অপর একটি কপারের পাত সে গ্রহণ করে কি করছে, সে ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। অর্থাৎ ক্যাথোড ধীরে ধীরে মোটা হচ্ছে, অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ অ্যানোডে কপার 2 প্লাসে কনভার্ট হচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই গেল ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, তড়িৎদ্বার কি, তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয়, এটা কিন্তু তোমাকে জানতে চাইবে। চলো, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, ধাতু নিষ্কাশন। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে প্রয়োগ করে ধাতু নিষ্কাশন করা হয়। ধাতু নিষ্কাশন মানে কি, আমরা মাটির তলা থেকে যে খনিজ পাই, ধাতু বিদ্যাতে আমি তোমাদেরকে পড়াবো, যে খনিজ পাই, সেই খনিজগুলির মধ্য থেকে কি করা হয়, যে বিশেষ আকরিক হয়, সেই আকরিকগুলির মধ্য থেকে কি করা হয়, ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। কারণ মাটির তলায় যখন ধাতু থাকে, সেই ধাতুর মধ্যে শুধুমাত্র ধাতু থাকে না, তার সাথে অনেক অপদ্রব্য মিশে থাকে, সেগুলোকে পৃথক করা হয়। সেই পৃথক ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে, অর্থাৎ এই যে অপদ্রব্যের মধ্যে থেকে ধাতুগুলিকে বাইরে বের করে নিয়ে আসা, এই যে পদ্ধতি, একে বলে ধাতু নিষ্কাশন। এই ধাতু নিষ্কাশন করা হয় কিসের দ্বারা, তড়িৎ বিশ্লেষণের দ্বারা। বলছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আমি তোমাদেরকে পড়াবো যে কিভাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়, আমি তোমাদেরকে পড়াবো এটা, ঠিক আছে, ধাতুবিদ্যার মধ্যে। চলো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি পড়বে, ডাইরেক্ট এগুলো কোশ্চেন পড়বে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়, ইলেকট্রোলাইট কি ব্যবহার করা হয়। তাহলে 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 60% ক্রায়োলাইট, 20% ফ্লুওস্পার এবং 20% বিশুদ্ধ অ্যালুমিনা CaF2, বিশুদ্ধ 20% বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3 এর গলিত মিশ্রণ হলো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে কি কি মনে রাখবে, ক্রায়োলাইট, ফ্লুওস্পার, অ্যালুমিনা, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। চলো, ক্যাথোড, ক্যাথোড হিসাবে কি, স্টিল নির্মিত আয়তাকার ট্যাঙ্কের ভিতরের দিকে পুরু গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ। গ্রাফাইট তোমরা চেনো, পেন্সিলের মধ্যে থাকে, পেন্সিলের যে মোচ তার মধ্যে থাকে কি, গ্রাফাইট। ওই গ্রাফাইট একটা স্টিলের ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের মতো, একটা স্টিলের ট্যাঙ্কের মতো বানানো হয়, একটা স্টিলের ট্যাঙ্কের মতো বানানো হয়, একটা স্টিলের ট্যাঙ্কের মতো বানানো হয়।
বানিয়ে তার ভিতরে গ্যাস কার্বনের একটা আস্তরণ দেওয়া হয়, গ্রাফাইট বা গ্যাস কার্বনের একটা, মনে করো একটা ঘরকে মনে করো একটা ঘরটাকে তুমি মনে করো যে একটা স্টিলের বক্স, ঠিক আছে, তার মধ্যে গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া হয়, সেটা ক্যাথোড। অ্যানোড কি? অনুভূমিক কপার দণ্ড থেকে ঝোলানো কয়েকটি গ্রাফাইট দণ্ড, ঠিক আছে। অ্যানোড কি? অ্যানোড হলো গ্রাফাইটের দণ্ড, ঠিক আছে, অ্যানোড হলো গ্রাফাইটের দণ্ড। এইবার আমরা দেখে নেব যে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতুটা নিষ্কাশিত হয়। তাহলে দেখো এদের মূল যে বিক্রিয়া ছিল Al2, এর যে মূল পদার্থ ছিল অ্যালুমিনা, Al2O3। তাহলে এই Al2O3 ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? 2Al3+ আর তার সাথে 3O-। দেখতেই পাচ্ছ Al2O3 দুখানা অ্যালুমিনিয়াম, তিনটার উপরে চলে গেলে হয়ে যাবে 3+ আর এই 3O-2। এবার আমরা কি জানি, তোমাদের অলরেডি আমি শিখিয়েছি, ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে যায়, গিয়ে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। স্যার কটা ইলেকট্রন গ্রহণ করবে? 6খানা ইলেকট্রন গ্রহণ করবে। করলে কি হবে? 2 অণু অ্যালুমিনিয়াম করবে। একই রকম ভাবে 3O-2 ও 6খানা ইলেকট্রন বর্জন করবে, করে 3খানা জায়মান অক্সিজেন তৈরি করবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ ওর 3টে ইলেকট্রনের ঘাটতি আছে, যেহেতু ও দুটো অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন করেছে, তাহলে এক একটা অ্যালুমিনিয়াম 3+ যদি 3খানা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুটো অ্যালুমিনিয়াম 3+ কতগুলি ইলেকট্রন গ্রহণ করবে? 6টি ইলেকট্রন গ্রহণ করবে। আর O-2 ওর কাছে ও কতগুলি করে ইলেকট্রন বর্জন করবে? 3খানা O-2 ও 6খানা, এক একটা O-2 এক একটা করে দুটো করে ইলেকট্রন যদি বর্জন করে, দেখো O-2 মানে কি? ওর কাছে দুখানা ইলেকট্রন অতিরিক্ত আছে, তাই ও দুখানা ইলেকট্রন বর্জন করলে কি হবে? অক্সিজেনে পরিণত হবে। তাহলে 3খানা O-2 তাহলে কতগুলি ইলেকট্রন বর্জন করবে? 6খানা ইলেকট্রন বর্জন করলে 3টে অক্সিজেনে পরিণত হবে। কি বললাম, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম ভাবে যদি আমরা ভাবি যে একই রকম প্রসেসে যদি 3খানা করে অক্সিজেন পরপর এরকম ভাবে দুটো ধাপে তৈরি হয়ে, তাহলে কি হবে? 3খানা O2 তৈরি হবে। তাহলে ওদিকে অ্যালুমিনিয়াম তৈরি হয়ে যাবে কতগুলি? তাহলে যতগুলি ইলেকট্রন ছাড়ছে, অ্যালুমিনিয়াম আবার ওদিকে সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে, করে ততগুলি অ্যালুমিনিয়াম তৈরি করবে। বাট দরকার নেই আমাদের এটা, আমরা মনে রাখবো কি? অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় আর ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হয়। চলো নেক্সট আমরা চলে যাই ধাতু পরিশোধন। কপার, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয়। কপারকে কিভাবে পরিশোধন করা হয়? মানে বিশুদ্ধ করা হয়, বিশুদ্ধ কপার তৈরি করা হয়, ঠিক আছে। কিভাবে? তো সেখানে তড়িৎ, একই রকম তড়িৎ একটা পাত্র নেওয়া হয়, সেই পাত্রের মধ্যে বিশেষ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়, নিয়ে পরিশোধন করা হয়। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি নেওয়া হয়? সীসার আস্তরণযুক্ত ভোল্টামিটারে 10 থেকে 15% কপার সালফেট, 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয়, যেটা অলরেডি আমরা কপারের তড়িৎ বিশ্লেষণে পড়ে এসেছি। কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ তার সাথে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয় কপার পরিশোধন করতে, অর্থাৎ অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করতে। ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? বিশুদ্ধ কপারের পাতলা পাত। অ্যানোড হিসাবে কি? অশুদ্ধ কপারের মোটা দণ্ড। আগেরটা হতো, দেখো আমরা কপারের তড়িৎ বিশ্লেষণে বলেছিলাম যে ক্যাথোড ও অ্যানোড উভয়ই কপারের দণ্ড। এখানেও দেখো ক্যাথোড ও অ্যানোড উভয়ই কপারের দণ্ড, বিশুদ্ধ কপারের পাতলা পাত, অ্যানোড হিসাবে অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। চলো নেক্সট, আয়নীভবন। সেম বিক্রিয়া। ক্যাথোডে কি হবে? Cu2+, দুখানা ইলেকট্রন গ্রহণ করবে, করে কপারে পরিণত হবে। আর অ্যানোডে কি হবে? ইলেকট্রন বর্জন হবে, যেহেতু দুটোই অ্যানোড, দুটোই কপারের পাত। তাহলে যেহেতু দুটোই কপারের পাত, এখানে একটা কপারের পাত ধীরে ধীরে ক্ষয় পায়, অপর কপারের পাত ধীরে ধীরে মোটা হয়। কোন পাতটা ক্ষয় পায়? যে পাতটা ইলেকট্রন বর্জন করে Cu2+ হয়। কোন পাত সেটা? সেটা অ্যানোড। অ্যানোড ইলেকট্রন বর্জন করে Cu2+ হয়ে দ্রবণের মধ্যে চলে আসে, এবং ক্যাথোড সেই Cu2+ কে আবার ইলেকট্রন দিয়ে নিজের পাতটাকে মোটা করে। ওকে, তাহলে কপার উৎপন্ন হচ্ছে, তাই মোটা। অবিশুদ্ধ কপারের সাথে মিশ্রিত লোহা, জিঙ্ক, নিকেল প্রভৃতি ধাতুগুলিকে সালফেট যৌগরূপে দ্রবণে দ্রবীভূত হয়, এবং কিছু কিছু Au, Ag, Pt অর্থাৎ সিলভার, গোল্ড এবং প্লাটিনামের মতো মূল্যবান ধাতু অ্যানোডের তলায় জমা হয়। একে কি বলে? অ্যানোড কাদা বলে। একে কি বলে? অ্যানোড মাড বলে। অ্যানোড মাড বলে। অর্থাৎ অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার নিষ্কাশনের সময়, বিশুদ্ধ কপার নিষ্কাশনের সময় কি হয়?
অ্যানোডে অ্যানোডে কপারের সাথে অ্যানোডে কি হয়, অ্যানোডের তলায় AU AG PT প্রভৃতি মূল্যবান ধাতু জমা হয়, ঠিক আছে, নোবেল ধাতু, নোবেল মূল্যবান ধাতু জমা হয়, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অ্যানোড মাড বা অ্যানোড কাদা, ঠিক আছে। এবং 95% বিশুদ্ধ কপারকে ব্লিস্টার কপার বলা হয়, কি বলা হয়, ব্লিস্টার কপার, কি বলে, ব্লিস্টার কপার বলা হয় 95% বিশুদ্ধ কপারকে। চলো নেক্সট, তড়িৎ লেপন। তড়িৎ লেপন অলরেডি তোমরা দেখেছো, তড়িৎ লেপন, তড়িৎ লেপন তোমাদেরকে আমি দেখিয়েছি অলরেডি, এর আগে বলেছি তড়িৎ লেপন সম্পর্কে। দেখো দেখো অলরেডি দেখো আমি, অর্থাৎ একটা ধাতুকে, একটা ধাতুর উপরে অপর একটা ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। আমি এই দ্রবণের মধ্যে কি নিয়েছিলাম, কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছিলাম, আমি এর মধ্যে কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছিলাম এবং একটা একটা ব্যাটারির এক প্রান্তের সাথে আমি কি করেছিলাম, কপারের পাত যোগ করেছি, অপর প্রান্তে আমি লোহার পাত যোগ করেছি, লোহার একটা চাবি, এবং এই চাবিটা যোগ করার পর আমি যখন এখানে ডুবিয়ে কয়েক মিনিট আমি রেখেছি, তখন আমি দেখছি ধীরে ধীরে এই লোহার চাবির কালারটা কপারের মতো হয়ে যাচ্ছে। তার মানে কি, এই কপার ধাতুর প্রলেপ এখানে হচ্ছে, অর্থাৎ যে ধাতুর প্রলেপ আমরা দেব, আমি এই লোহার উপরে কিসের প্রলেপ দিচ্ছি, এই লোহার উপরে আমি কপারের প্রলেপ দিতে চাইছি, তাই আমি কপারের প্রলেপ দিতে যাচ্ছি, তাই আমি এখানে কপার সালফেটের দ্রবণ ব্যবহার করছি। অর্থাৎ যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর সালফেট বা সেই ধাতুর লবণ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে। আর যার প্রলেপ দেওয়া হবে এবং যেটাকে আমি কার প্রলেপ দিচ্ছি, কপারের প্রলেপ দিচ্ছি, এবং দেখো এই কপারের প্রলেপ দিচ্ছি এবং কপারের যে দণ্ড, এই কপারের দণ্ডটাকে আমি তড়িৎদ্বারের এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে রেখেছি, এই ধনাত্মক প্রান্তের সাথে যে ধাতব পাত যুক্ত থাকে তাকে কি বলে, ধনাত্মক প্রান্তের সাথে যে ধাতব পাত যুক্ত থাকে তাকে বলে অ্যানোড। এবং এই অ্যানোড তাহলে কি, যার প্রলেপ দেব আমি কি করছি, এখানে কপারের প্রলেপ দিচ্ছি, কার উপরে, লোহার উপরে, তাহলে এই কপারটাকে যার প্রলেপ দেব তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে, এবং যে বস্তুর উপরে আমি প্রলেপটা দিচ্ছি তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে, ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি বললাম, তাহলে এখানে লোহাটা হলো ক্যাথোড আর আমি কপারের প্রলেপ দিচ্ছি, তাই কপারটা হচ্ছে অ্যানোড, আর যার প্রলেপ দেব তার সেই ধাতুর আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য, কপারের প্রলেপ দিচ্ছি, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষ্য, ওকে। এবং তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চাবির উপরের কালারটা দেখো একরকম আর চাবির তলার দিকের কালারটা দেখো একরকম, তলার কালারটা দেখো ব্রাউন কালারের দেখাচ্ছে, চাবির তলার কালারটা দেখো ব্রাউন কালার মতো দেখাচ্ছে, আমি ঘোরাচ্ছি দেখো, হ্যাঁ, উপরের দিকটা দেখো স্টিল কালার, যেহেতু ওটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ডোবেনি, যতটুকু অংশ ডুবেছিল সেই অংশটি ভালো করে দেখলে বোঝা যাবে কপারের মতো কালার হয়ে গেছে, কপারের প্রলেপ পড়ে গেছে চাবির উপরে, ঠিক আছে। তো এই হলো কি তড়িৎ লেপন, অর্থাৎ একটি ধাতুর উপরে অপর ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা তড়িৎ লেপন বলি। তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোন নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকর নির্মিত বস্তুর উপরে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে উৎকৃষ্ট মানের ধাতু নিরবিচ্ছিন্ন অতি পাতলা সুষম আস্তরণ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। দেখো এখানে একটা ছবিও দেওয়া আছে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এইখানে এটা তড়িৎ বিশ্লেষ্য পাত্র, বিশুদ্ধ ধাতু অ্যানোড, এবং এখানে দেখো তড়িৎ বিশ্লেষ্য, এগুলোকে তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে, এবং ক্যাথোড হিসাবে ব্যবহার করছে, এখানে ক্যাথোড হিসাবে তাহলে ব্যবহার করা হচ্ছে কি, আমরা এই চামচের উপরে যার উপরে প্রলেপ দেব সেটি কি হবে, সেটি হবে ক্যাথোড। যার উপরে প্রলেপ দেব সেটি হবে ক্যাথোড, যে বস্তুর প্রলেপ দেব তাকে বলা হবে কি, অ্যানোড, ওকে। চলো দেখো, নিকৃষ্ট মানের ধাতব বস্তুটিকে ক্যাথোড বলে, অর্থাৎ আমরা যার উপরে প্রলেপ দিচ্ছি, এই যে চামচ দেখো এখানে 3 প্রকার চামচ ছুরি রাখা আছে, এর উপরে প্রলেপ দিচ্ছি না, তাহলে যার উপরে প্রলেপ দেব সেটা নিশ্চয়ই খারাপ ধাতু, আমরা নিশ্চয়ই সোনার উপরে লোহার প্রলেপ দেব না, আমরা লোহার উপরে সোনার প্রলেপ দিতে পারি বা স্টিলের উপরে সোনার প্রলেপ দিতে পারি, সিটি গোল্ড হয় না, সিটি গোল্ডের বিভিন্ন জুয়েলারি সেখানে সোনার প্রলেপ দেওয়া হয়, তাহলে আমরা নিশ্চয়ই সোনার উপরে লোহার প্রলেপ দেব না।
তাহলে আমরা কি সবসময় ভালো ধাতুর প্রলেপ দেব খারাপ ধাতুর উপরে, অর্থাৎ নিকৃষ্ট মানের ধাতুর উপরে ভালো ধাতুর প্রলেপ দেব। তাহলে আমরা কার প্রলেপ দিচ্ছি? আমরা এখানে যে যে বস্তুর উপরে প্রলেপ দিচ্ছি সেটা কি হবে? ক্যাথোড। যে বস্তুর উপরে আমরা প্রলেপ দিচ্ছি সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই যেমন চামচ, ধরো ছুরি এখানে রাখা আছে, এগুলো কি ক্যাথোড। তাহলে নিকৃষ্ট মানের ধাতব বস্তুটিকে ক্যাথোড বলে এবং উৎকৃষ্ট মানের ধাতুটিকে অ্যানোড বলে। নিকৃষ্ট মানের ধাতু, তাহলে আমি এখানে লোহা ব্যবহার করেছিলাম আর তামা ব্যবহার করেছিলাম, নিশ্চয়ই লোহার থেকে তামার অনেক দাম বেশি, মূল্য বেশি। বোঝা গেল কি বললাম? তামার। তাহলে তামার প্রলেপ আমি দিচ্ছি কার উপর? দিয়েছি কার উপরে? লোহার উপরে। তাহলে লোহাটা নিকৃষ্ট, তামাটা উৎকৃষ্ট, তাহলে লোহা হবে ক্যাথোড, তামা হবে অ্যানোড। ওকে, তো বোঝা গেল। তাহলে নিকৃষ্ট মানের ধাতুটি হবে ক্যাথোড এবং উৎকৃষ্ট মানের ধাতুটি হবে অ্যানোড। অ্যানোড ব্যবহৃত ধাতুর কোন লবণের জলীয় দ্রবণ তড়িৎ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে অ্যানোড কোনটি? অ্যানোড আমার কোনটি? অ্যানোড আমার কোনটি? অ্যানোড আমার কোনটি? কপার। কপার নিয়েছিলাম অ্যানোড, তাই আমার তড়িৎ বিশ্লেষ্য কি ছিল? তাই আমার তড়িৎ বিশ্লেষ্য ছিল কপার সালফেট। আমি অ্যানোড নিয়েছিলাম কপার, তাই আমার তড়িৎ বিশ্লেষ্য ছিল কপার সালফেট। তাহলে আমি অ্যানোড যেটা নেব, যেটা আমার হবে অ্যানোড, যেটা হবে অ্যানোড ব্যবহৃত ধাতুর, সে তারই হবে তার তড়িৎ বিশ্লেষ্য হতে হবে। কপার হলে কপার সালফেট। ঠিক আছে, চলো, জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হবে। গোল্ড প্লেটিং। গোল্ড প্লেটিং মানে এই যে আমরা মার্কেটে বিভিন্ন রকম তড়িৎ সিটি গোল্ডের বিভিন্ন জুয়েলারি আমরা ব্যবহার, মানে বাড়ির মা বোনেরা ব্যবহার করে, সেখানে কি করা হয়? সোনার প্রলেপ দেওয়া হয়, একে বলে গোল্ড প্লেটিং। তো গোল্ড প্লেটিং, তাহলে কোন ধাতুর প্রলেপ দেবো? আমরা সোনার প্রলেপ দিতে চাইছি, তাই তো? তাহলে সোনার হবে কি? সোনাটা হবে অ্যানোড, সোনাটা হবে অ্যানোড। বোঝা গেল কি বললাম? যার উপরে প্রলেপ দিচ্ছি সেটা হবে ক্যাথোড। তাহলে নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকর নির্মিত দ্রব্য হবে ক্যাথোড। তার মানে কি? নিকৃষ্ট মানে কি? যার উপরে প্রলেপ দিচ্ছি। অ্যানোড কি হবে? বিশুদ্ধ সোনার দণ্ড হবে অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্য কি? পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, পটাশিয়াম কার্বনেট মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইড, এটা মনে রাখলেই হবে। পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ, এইটাকে মনে রাখবে, পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ। তাহলে সোনার মধ্যে কি থাকে? এইউ প্লাস। তাহলে এইউ প্লাস কি হবে? এইউ প্লাস ও কি করবে? ক্যাটায়ন ইলেকট্রন বর্জন করে এইউ তে পরিণত হবে। আর আরেকটা কি হবে? এইউ ইলেকট্রন বর্জন করে অ্যানোড কি করবে? অ্যানোড একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে, আবার ক্যাথোডে ওই ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হবে, পরসম পরমাণুতে পরিণত হবে। ওকে, চলো, তাহলে এখান থেকে দুটো বিষয় মনে রাখবে, যে যার উপরে প্রলেপ দেওয়া হবে, যার উপরে প্রলেপ দেওয়া হবে সেটা নিকৃষ্ট, নিশ্চিত, বুঝতেই পারছো। সোনার উপরে নিশ্চয়ই আমরা লোহার প্রলেপ দেবো না, সোনার উপরে নিশ্চয়ই আমরা কপারের প্রলেপ দেবো না, সোনার উপরে নিশ্চয়ই আমরা নিকেলের প্রলেপ বা অন্য কোনো জিঙ্কের প্রলেপ দেবো না। সোনার প্রলেপ দেব অন্য কোনো কম মূল্য বা কম সক্রিয় ধাতু, মানে নিকৃষ্ট ধাতু, মানে কি যার দ্রব্যমূল্য কম, যার বাজারে মানে ভ্যালু কম, সেই রকম ধাতুর উপরে, উন্নত মানের ধাতুর আমরা প্রলেপ দেব। তাহলে যে ধাতুর উপরে প্রলেপ দিচ্ছি, যে ধাতুর উপরে প্রলেপ দিচ্ছি সেটা হবে ক্যাথোড, যার প্রলেপ দিচ্ছি সেটা হবে অ্যানোড। ঠিক আছে, চলো নেক্সট। সিলভার প্লেটিং, নিকৃষ্ট মানের ধাতব দ্রব্য, বিশুদ্ধ কপার হবে অ্যানোড, বিশুদ্ধ রূপ হবে অ্যানোড। কি ব্যবহার করা হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ঠিক আছে, ক্যাথোড বিক্রিয়া সেম। ক্যাথোড বিক্রিয়া কি? ক্যাথোড বিক্রিয়া কি? এইউ প্লাস এজি প্লাস ইলেকট্রন গ্রহণ করে এজিতে পরিণত হবে। আর অ্যানোড বিক্রিয়া কি? এজি একখানা ইলেকট্রন বর্জন করে এজি প্লাসে পরিণত হবে। ওকে, তাহলে এই হলো আমাদের কি? সিলভার প্লেটিং। এই হলো আমাদের কি? সিলভার প্লেটিং। তাহলে এখানেই আমরা সমাপ্ত করছি তড়িৎ বিশ্লেষণের সম্পূর্ণ টপিক। ঠিক আছে, তো বিষয় হলো এখান থেকে তোমরা কি মনে রাখবে, যে কোন ধাতুর উপরে, ধরো তোমাকে বললো আমি একটি লোহার উপরে নিকেলের প্রলেপ দেব, নিকেলের প্রলেপ, তাহলে কোনটা হবে ক্যাথোড, কোনটা হবে অ্যানোড? তাহলে লোহার উপরে কার প্রলেপ দিচ্ছি? নিকেলের। তাহলে কার উপরে প্রলেপ দিচ্ছি? লোহার উপরে, তাহলে লোহা হয়ে যাবে ক্যাথোড। কিসের প্রলেপ দিচ্ছি? নিকেলে, তাহলে নিকেল হয়ে যাবে অ্যানোড। ঠিক আছে, যেটার প্রলেপ দেওয়া হবে সেটা অ্যানোড, যার উপরে দেওয়া হবে সেটা ক্যাথোড। ঠিক আছে, তো এই হলো তড়িৎ বিশ্লেষণের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। চলো দেখা হবে নেক্সট ধাতুবিদ্যা অধ্যায়ে। সম্পূর্ণ ক্লাস এখানেই শেষ করছি। ততক্ষণে ভালো থেকো, পড়াশোনা করো, সামনে পরীক্ষা, এবং প্রত্যেকে যাতে ভালো পরীক্ষা হয় সেই আশীর্বাদ তোমাদের উপরে থাকলো, এবং তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা। দেখা হবে ধাতুবিদ্যা অধ্যায়ে তোমাদের সাথে।